রুবিনা তান্ত্রিকের কথা মতো ব্রাশ হাতে নেয় আর কোহিনূরের ছবি আঁকতে শুরু করে। কোহিনূরের জীবন ধীরে ধীরে সেই ছবিতে সন্নিবেশিত হতে থাকে। ঠিক তখনই কোহিনূরের শরীর ধীরে ধীরে মাটির মতো ঝরে পড়তে থাকে। আরে একে আমার সঙ্গে এসব কি হচ্ছে? আমার শরীর বালিমাটের মতো ঝরে পড়ছে কেন? কিছুক্ষণের মধ্যে কোহিনূরের পুরো শরীর মাটি হয়ে মেঝেতে ঝরে যায়। আর যেই ছবিটি রুবিনা নিজের হাতে আঁকছিল, সেই ছবির ভেতরেই কোহিনূর নিজেকে জীবন্ত খুঁজে পায়। আরে দিদি, তুমি এটা কি করছো? তুমি আমার কেমন চিত্র এঁকেছো? এটা কি অদ্ভুত রহস্য দিদি! আমি তো এই চিত্রে বন্দী হয়ে গেছি। অনেক হয়েছে, এখন আমি আর অপেক্ষা করতে পারবো না। যে কোনো উপায়ে ওই মেয়েটিকে আমার চাই। কিন্তু বাবা, ওই মেয়েটি কোথায় পাওয়া যাবে? আর আপনি কেন এমন মেয়ের সন্ধান করছেন? আমার সিদ্ধি তখনই পূর্ণ হবে যখন সেই মেয়েটি আমাকে মিলে যাবে। আমি যে মেয়েটির সন্ধান করছি সে কোনো সাধারণ মেয়ে নয়। শুধু একবার তার ঠিকানা জানতে পারলেই আমি যে কোনো উপায়ে তাকে হাসিল করে নেব, আর তারপর সব জায়গায় শুধু আমারই রাজত্ব হবে। একটি মেয়ের থেকে আপনাকে আবার কেমন সিদ্ধি মিলবে বাবা? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি যে মেয়েটির সন্ধান করছি সে রহস্যময়ী এবং শক্তিশালী মেয়ে। শুধু একবার জানতে পারি সে কোথায় থাকে, তারপর আমার হাত থেকে তাকে কেউ বাঁচাতে পারবে না। বাবা, আমার মনে হয় না আপনি এভাবে এই জঙ্গলে ওই মেয়েটিকে খুঁজে পাবেন। যাই হোক, কোনো মেয়েকে এই জঙ্গলে কিভাবে মিলবে? নিশ্চয়ই সে কোনো গ্রাম বা গোষ্ঠীতেই মিলবে। হ্যাঁ, তুমি ঠিক বলেছ। ওই মেয়েটি আমাকে এই জঙ্গলে তো মিলবে না। চলো আজই আমরা গ্রামের দিকে রওনা হই। আগামী অমাবস্যার মধ্যে ওই মেয়েটি আমার চাই। ঠিক আছে বাবা, চলুন। উজ্জ্বল এবং দুষ্টু তান্ত্রিক গ্রামের দিকে রওনা দেয়। হাঁটতে হাঁটতে তারা দুজন শান্তিপুর গ্রামে পৌঁছে যায়, যেখানে বটগাছের নিচে দুজন গিয়ে বসে পড়ে। তখনই সেখানে সায়রা আসে, যার এক পা খোড়া ছিল। আরে এটা কি? এই বাবা! আমি তো আগে কখনো এই বাবাকে এই গ্রামে দেখিনি। সায়রা বাবার কাছে যায় এবং বলে, বাবাজি, আপনি কি এই গ্রামে নতুন এসেছেন? আমি তো আগে কখনো আপনাকে এই গ্রামে দেখিনি। বাবা অনেক বড় সিদ্ধ মহাত্মা, জলদি কারোর সাথে কথা বলেন না। আচ্ছা, যদি তাই হয় তাহলে আমার পা ঠিক করে দেখান, তবেই আমি মানব যে বাবা সত্যিই কোনো সিদ্ধ মহাত্মা। বাবা সায়রার পা নিজের শক্তি দিয়ে ঠিক করে দেন। হায় হায় রে, আমার তো নিজের চোখকে বিশ্বাস হচ্ছে না। সায়রা সমস্ত গ্রামের লোকেদের জড়ো করে এবং বাবার সম্পর্কে বলে, যাতে গ্রামের সমস্ত লোক বাবার কাছে আসে এবং বলে, ধন্যবাদ বাবা, আমাদের ভাগ্য যে আপনি আমাদের গ্রামে পা দিয়েছেন। আপনার মতো মহাত্মাদের আমাদের গ্রামে খুব প্রয়োজন। যদিও আমাদের গ্রাম সমস্ত সুখ সুবিধায় ভরপুর, এখানে কোনো কিছুরই অভাব নেই, কিন্তু আপনি এখানে এসেছেন, আমাদের ভালো লাগলো। ও, তাহলে এই ব্যাপার। কিন্তু এই গ্রামে কোনো কিছুর অভাব তো থাকবেই। না বাবা, এই গ্রামে যেন কোনো অজানা কৃপা আছে। এই গ্রামের সবাই ধন ধান্যে পরিপূর্ণ। এর মানে সেই মেয়েটি এখানেই কোথাও আছে। এই গ্রামেই আমাকে তাকে খুঁজতে হবে। আপনি কি ভাবছেন বাবা? আমি ভাবছিলাম এই গ্রামে যদি আমাদের থাকার কোনো ব্যবস্থা হয়ে যেত, তাহলে আমরা এখানেই থেমে যেতাম। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই বাবা।
গ্রামের লোকেরা মিলে বাবা এবং তার শিষ্যকে একটি কুঁড়ে ঘরে জায়গা দেয়। এসব কি হচ্ছে বাবা? মনে হচ্ছে আপনি এখানেই থাকার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, কিন্তু এই গ্রাম কেন? সেই মেয়েটি এখানেই কোথাও কাছে আছে। হ্যাঁ, সেই মেয়েটি এখানেই কোথাও কাছে আছে। আমাকে তাকে খুঁজতেই হবে। এই বলে বাবা কুঁড়ে ঘর থেকে বাইরে বেরিয়ে যান। আমি তো কিছুই বুঝতে পারছি না। শেষ পর্যন্ত বাবা কোন মেয়েটির সন্ধান করছেন, আর সেই মেয়েটির থেকে তিনি কী বা লাভ করবেন? যাই হোক, বাইরে গিয়ে বাবাকে দেখি। জানি না কোথায় চলে গেলেন। বাহ দিদি, তুমি তো ছবিগুলোকে একেবারে জীবন্ত করে তোলো। তোমার আঁকা ছবি দেখে মনে হয় যেন শুধু দেখেই যাই। আচ্ছা, হ্যাঁ দিদি, সত্যি না জানি কি জাদু আছে তোমার হাতে। এমন কিছু না কোহিনূর, ছবি আঁকা তো আমার ছোটবেলা থেকেই পছন্দ। আচ্ছা দিদি, তোমার মধ্যে এই কলা কিভাবে এলো? আমার মধ্যে তো এমন কোনো কলা নেই যা আমি প্রদর্শন করতে পারি। এমন কথা নয় কোহিনূর, প্রতিটি মানুষের মধ্যে কোনো না কোনো গুণ অবশ্যই থাকে। তোমার মধ্যেও আছে। সঠিক সময় এলে তা তুমি জানতে পারবে। যদি আমাদের মা বাবা বেঁচে থাকতেন দিদি, তাহলে কত ভালো হতো। এত বড় প্রাসাদে তারা আমাদের একলা ছেড়ে চলে গেলেন। আমার তো কিছুই মনে নেই দিদি, কিন্তু দিদি তোমার তো মনে আছে তাই না? মা বাবার সম্পর্কে তারা কেমন দেখতে ছিলেন, আর তারা আমাদের কত ভালোবাসতেন। প্রথম কথা, আমরা একলা কোথায় কোহিনূর? আমি আর ঠাকুমা তো আছি তোমার সাথে, তাহলে ভয় পাচ্ছ কেন? কোহিনূর আর রুবিনা দুই বোন তাদের ঠাকুমার সাথে গ্রামের বাইরে এক পুরনো প্রাসাদে থাকত। ঠাকুমা তার দু নাতনিকে খুব ভালোবাসতেন এবং তাদের খুব যত্ন করতেন। কিন্তু ঠাকুমা আমার এত ঘৃণা করেন কেন? তিনি তো আমার সাথে ঠিকমতো কথাও বলেন না। এমন কথা নয় কোহিনূর, ঠাকুমা আমাদের খুব ভালোবাসেন, শুধু বুঝতে দেন না। এই নাও, ঠাকুমা এসে গেছেন। এই নাও রুবিনা, আমি জঙ্গল থেকে কিছু ফল নিয়ে এসেছি। খুব মিষ্টি এবং সুস্বাদু এগুলো। আর ঠাকুমা আমাকে? একেও কিছু দিয়ে দিস। না ঠাকুমা, আমি এই ফল আপনার হাতেই খেতে চাই, নইলে আমি খাবো না। খাইয়ে দেন না ঠাকুমা, কোহিনূর যখন এত আদর করে বলছে তো। সে নিজেও তো খেতে পারে। এই রাখলাম ফল, মন করলে খেয়ে নিও। ঠাকুমা এমন বলে সেখান থেকে চলে যায়। কোহিনূর ঠাকুমার ব্যবহারে খুবই দুঃখী থাকত। সে সবসময় তার ঠাকুমাকে একটাই কথা জিজ্ঞেস করত, যে সে তাকে এত ঘৃণা করে কেন। কোহিনূরের চোখে জল চলে আসে এবং সে এক কোণে গিয়ে কাঁদতে থাকে। আরে কোহিনূর, তুই ঠাকুমার সামান্য কথায় এত দুঃখী হলি কেন? দিদি, ঠাকুমা আমায় এত ঘৃণা করেন কেন? আমি কি অপরাধ করেছি? তিনি আমাকে ভালোবাসা তো দূরের কথা, ঠিকমতো কথা পর্যন্ত বলেন না। এমন কথা নয় কোহিনূর, ঠাকুমা আমাদের খুব ভালোবাসেন। না, ঠাকুমা আমাকে একদমই ভালোবাসেন না, তাই আমি আজই এই প্রাসাদ থেকে কোথাও দূরে চলে যাব, আর কখনো ফিরে আসব না। এমন বলো না আমার বোন, তুই যদি চলে যাস তাহলে আমার কি হবে? তোমাকে তো ঠাকুমা অনেক ভালোবাসেন, কিন্তু আমাকে তো তিনি ঘৃণা করেন। আমি চলে যাচ্ছি দিদি, আমাকে ক্ষমা করো। কোহিনূর কান্না করতে করতে জঙ্গলের দিকে বেরিয়ে পড়ে। তার পেছনে পেছনে রুবিনাও তার দিকে ছুটে যায়। কোহিনূর থামো, কোহিনূর থামো। কোহিনূর আমার বোন, আমার কথা শোনো। কোহিনূর শোনো, আমার কথা শোনো। ফিরে আসো কোহিনূর, আমার বোন, আমাকে ছেড়ে যেও না। না দিদি, তুমি চলে যাও। আমি আর কখনো ফিরে আসব না।
তান্ত্রিক এসব একটি গাছের পেছনে দাঁড়িয়ে লুকিয়ে লুকিয়ে সব দেখছিল। দেখতে দেখতে কোহিনূর সেই ঘন জঙ্গলে না জানি কোথায় হারিয়ে গেল। রুবিনা কিছুই বুঝতে পারল না। রুবিনা তাকে সব জায়গায় খুঁজল, কিন্তু কোহিনূর তাকে কোথাও মিলল না। সে ক্লান্ত হয়ে নিজের প্রাসাদে ফিরে আসে। তান্ত্রিকও তার পিছু করতে করতে পুরনো প্রাসাদ পর্যন্ত চলে আসে। রুবিনা মেয়ে, তুই কোথায় চলে গিয়েছিলি? তোকে আমি কতবার বলেছি এই প্রাসাদের বাইরে যাস না, বাইরে খুব বিপদ, কিন্তু তুই আমার কথা শুনিস না কেন? আমার থেকে খুব বড় ভুল হয়েছে ঠাকুমা, আমার সাথে কথা বলো না ঠাকুমা। আরে মেয়ে, তুই এমন কেন বলছিস? কি এমন হয়েছে? আজ আপনার কারণেই কোহিনূর এই প্রাসাদ ছেড়ে না জানি কোথায় চলে গেছে। রুবিনার কথা শুনে ঠাকুমার হুঁশ উড়ে যায় এবং তিনি আতঙ্কিত হয়ে বলেন, কি? কোহিনূর কোথায় চলে গেছে? না, এমন হওয়া উচিত ছিল না। কোহিনূর, কোহিনূর, আমাকে যেমন করে হোক আমাকে তাকে ফিরিয়ে আনতেই হবে। হঠাৎ আপনার কি হয়ে গেল? আগে তো আপনি কোহিনূরের সাথে সোজামুখে কথাও বলতেন না, আর আজ তার জন্য এত চিন্তা করছেন। এত বিরক্ত কেন হচ্ছেন আপনি? মেয়ে, কোহিনূর অনেক বড় বিপদে পড়েছে, তাকে যে কোনো উপায় খুঁজে বের করতেই হবে। কিন্তু কোহিনূর কেমন বিপদে পড়েছে ঠাকুমা? সে কোনো সাধারণ মেয়ে নয় রুবিনা, সে এক রহস্যময়ী, যার রক্ষা আমাকে মৃত্যু পর্যন্ত করতে হবে। ঠাকুমা, আপনি এসব কি বলে যাচ্ছেন? মেয়ে, কোহিনূর তোমার নিজের বোন নয়। নিজের বোন নয় তো কে? শেষ পর্যন্ত কোহিনূরের কি রহস্য? সেই সময়ের কথা, যখন তোমার মা বাবা বেঁচে ছিলেন। তোমার মা আর আমি চুলোয় রান্না করছিলাম। তখনই এক পরী, যে আহত ছিল, সে জখম অবস্থায় দরজায় ঠকঠক করে। কেউ আছেন? আমার সাহায্য করুন। কেউ আছেন? দয়া করে তাড়াতাড়ি দরজা খুলুন, আমার সাহায্য করুন। মমতা, এখন আবার কে জোরে জোরে দরজা পেটাচ্ছে? কে হতে পারে? মাজি, আপনি রুবিনার দেখাশোনা করুন, আমি দেখছি কে এসেছে। মমতা দরজা খোলে এবং দেখে সেখানে এক পরী যে রক্তে সিক্ত ছিল এবং তার হাতে এক আদুরে শিশু ছিল। সে তার কাছে সাহায্য চাইতে লাগল। বোন, আমার সাহায্য করো, আমার সাহায্য করো। সেই দুষ্টু আমার ফুলের মতো বাচ্চাটাকে মেরে ফেলবে। আগে তুমি ভিতরে এসো, তোমার শরীর থেকে তো অনেক রক্ত বেরোচ্ছে। পরী ঘরের ভিতরে আসে। আরে মেয়ে, তুমি কে? আর তোমার এই অবস্থা কিভাবে হলো? এক দুষ্ট তান্ত্রিক আমার মেয়েকে হত্যা করে সিদ্ধি প্রাপ্ত করতে চাইছে। যে কোনো উপায়ে আমার মেয়েকে বাঁচিয়ে দিন। কিন্তু কেন? সে তোমার মেয়েকে হত্যা করতে চাইছে কেন? আমি একটা পরী, পরীর দুনিয়া থেকে এসেছি। আমি যখন গর্ভবতী ছিলাম তখন খুব ইচ্ছে হয়েছিল যে আমি মানুষের দুনিয়ায় আসি, আর যখন আমি এই মানুষের দুনিয়ায় এলাম তখন আমার প্রসব ব্যথা শুরু হয়ে গেল এবং আমি একটি গাছের নিচে এক আদুরে মেয়ের জন্ম দিলাম। কিন্তু সেই দুষ্টের নজর আমার ওপর পড়ল, আর সে আমার দুর্বলতার সুযোগ নিয়ে আমার মেয়েকে আমার কাছ থেকে ছিনিয়ে নিতে চাইল। কিন্তু আমি আমার জান বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে এসেছি। ওহ, তুমি চিন্তা করো না, তুমি আর তোমার মেয়ের কিচ্ছু হবে না। না, সে খুব বিপজ্জনক। সে আমায় আর আমার বাচ্চাকে মেরে ফেলবে। আমার মেয়ে কোনো সামান্য পরী নয়, সে অনেক শক্তিশালী। সেই শক্তির সুযোগ নিতে চায় সেই তান্ত্রিক। দয়া করে আপনারা আমার মেয়েটির দেখাশোনা করবেন, তাকে বাঁচিয়ে দিন। শান্ত হও, আমরা তো আছি, তোমার মেয়ের কিচ্ছু হবে না। এসো, আরাম করে বসো এখানে। মমতা আর ঠাকুমা দুজনে মিলে পরীর খুব যত্ন নেয়। সন্ধ্যা হয়ে আসে আর মমতার স্বামীও চলে আসে। আরে,
একে মমতা সব কথা নিজের স্বামীকে খুলে বলে। মমতা, তুমি এই বোনের ভালো করে যত্ন করো, আর এই আদুরের ছোট্ট বাচ্চাটারও। বোন, তুমি এখানে নিরাপদে আছো, আরাম করে থাকো এখানে। কিন্তু আমাকে খুব তাড়াতাড়ি পরীর দুনিয়ায় ফিরে যেতে হবে। তুমি সুস্থ হয়ে যাও, তারপর চলে যেও। ততদিন তুমি এখানেই থাকো। মমতা, দীপু ও তার মা সেই পরী এবং তার মেয়ের খুব যত্ন নিত, আর তারা সেই পরী মেয়েকেও খুব ভালোবাসতেন। দেখতে দেখতে 1 মাস কেটে গেল। আজ আমি তোমার মেয়েকে কিছু উপহার দিতে চাই। কিন্তু কেন মেয়ে? তোমার মেয়ে খুব সুন্দর। বোন, আমি এখান থেকে যাওয়ার আগে তোমার মেয়েকে কিছু উপহার দিতে চাই, যাতে তার কাছে আমার দেওয়া কিছু নিদর্শন থাকে। আর তোমরা আমার এত উপকার করেছ, আমি তোমাদের জন্য এতটুকু তো করতে পারি। বোন, এটা তো আমাদের কর্তব্য ছিল। তুমি এই ব্যাপারে ভেবো না যে আমরা তোমার এত সাহায্য করেছি। যদি তবুও তুমি তোমার আশীর্বাদ স্বরূপ আমার মেয়ে রুবিনাকে কিছু দিতে চাও, তাহলে আমাদের কোনো আপত্তি নেই। পরী চোখ বন্ধ করে এবং তার জাদু দিয়ে কোহিনূরকে একটি পেইন্টিং করা জাদুকরি ব্রাশ দেয়। এই ব্রাশ কোনো সাধারণ ব্রাশ নয়, এটা জাদুকরি ব্রাশ। রুবিনা যখনই কোনো ছবি করবে, তার আঁকা ছবি মানুষ দেখতেই থাকবে। রুবিনার আঁকা ছবি মৃত বস্তুতেও প্রাণ দেবে। এটা আমি আশীর্বাদ স্বরূপ রুবিনাকে দিচ্ছি। তোমাকে অনেক অনেক ধন্যবাদ বোন। আপনারা আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। কিন্তু এখন আমাকে পরীর দুনিয়ায় যেতে হবে। আমি যদি আরও কয়েকদিন এখানে থাকি, তাহলে পরীর দুনিয়ার দরজা আমার জন্য চিরকালের মতো বন্ধ হয়ে যাবে এবং আর কখনো আমি আমার দুনিয়ায় যেতে পারবো না। ঠিক আছে বোন, যদি তুমি যেতেই চাও তাহলে যেতে পারো, আমরা তোমাকে আটকাবো না। কিন্তু তুমি যাবে কি করে? জঙ্গলের মাঝখানে একটি গাছ আছে, সেখান থেকেই আমি এই মানুষের দুনিয়ায় এসেছিলাম। আমি সেই গাছ দিয়েই ফিরে যাব। তোমার একা যাওয়া ঠিক হবে না, চলো আমিও তোমার সাথে যাই। হ্যাঁ, এটাই ঠিক হবে। আপনি পরীকে ওই গাছ পর্যন্ত গিয়ে ছেড়ে আসুন। আসছি তাহলে বোন, ভালো লাগলো তোমাদের সবার সাথে এখানে। আমি তোমাদের অনেক মিস করব। দীপু পরীকে নিয়ে জঙ্গলের দিকে সেই গাছের উদ্দেশ্যে রওনা হয়। যখনই তারা গাছের কাছে পৌঁছাবে, তখনই সেই তান্ত্রিক তার সামনে এসে দাঁড়ায় এবং পরীর ওপর হামলা করে দেয়। দে, এই বাচ্চাটি আমাকে দিয়ে দে। এই বাচ্চাটি আমাকে দিয়ে দে। না, আমি আমার বাচ্চাকে তোমাকে দেব না। ও, তাহলে তুই সোজা কথা মানবি না? মনে হয় তোর কাছে তোর জীবন প্রিয় নয়। ভাই, কোহিনূরকে নিন আর এখান থেকে কোথাও দূরে চলে যান। আমার বাচ্চা এই দুষ্টের হাতে যেন না পড়ে, নইলে সর্বনাশ হয়ে যাবে। পরী আর তান্ত্রিকের মধ্যে অনেক লড়াই হয়। এই সময় দীপু পরীর মেয়েকে নিয়ে নিজের ঘরে চলে যায়। আরে, এ কি? আপনি পরী মেয়েকে নিয়ে এসেছেন? আর পরীবন কোথায়? তাকে সেই তান্ত্রিক মেরে ফেলেছে, আর এখন সে আমার পিছু নিচ্ছে। আপনি এসব কি বলছেন জি? মা, তুমি এই 2 বাচ্চাকে নিয়ে এখান থেকে দূরে চলে যাও। সেই তান্ত্রিক এদের দুজনকেও ছাড়বে না। না, আমি তোমাদের দুজনকে ছেড়ে কোথাও যাব না। মা, আপনি চলে যান এখান থেকে। আমাদের এই 2 জনের জান বাঁচানো খুব জরুরি। এই 2 বাচ্চাকে এখান থেকে নিরাপদ জায়গায় নিয়ে যান।
মমতার শাশুড়ি 2 বাচ্চাকে নিয়ে দূরে কোথাও চলে যায়। কিছুক্ষণ পর তান্ত্রিক সেখানে আসে এবং মমতা আর দীপুকে হত্যা করে ফেলে। আর এইভাবে আমার পরিবার শেষ হয়ে যায়। আমি তোমাদের দুজনকে নিয়ে এখানে এই পুরনো প্রাসাদে এসেছি, কিন্তু আমার চোখে কোহিনূর কখনো ভালো হয়ে ওঠেনি। তার কারণেই আমার ছেলে আর বউ আমার থেকে দূর হয়ে গেছে। কিন্তু ঠাকুমা, এতে কোহিনূরের কি দোষ ছিল? আপনার তার সাথে এমন ব্যবহার করা উচিত ছিল না। হ্যাঁ মেয়ে, তুমি ঠিকই বলেছ। এতে তার কি দোষ? আমিই ভুল ছিলাম। তার সাথে দুর্ব্যবহার করেছি এবং তাকে নিজের বাচ্চাদের দোষী মনে করেছি। তান্ত্রিক সেখানে লুকিয়ে লুকিয়ে সব দেখছিল। সে সব কথা বুঝে ফেলে। আচ্ছা, তাহলে এই ব্যাপার। তাহলে ও সেই মেয়ে যার আমি বছরের পর বছর ধরে খোঁজ করে আসছি। কিন্তু আমি এখন সেই মেয়েটিকে কিভাবে খুঁজব? কিছু না কিছু তো আমাকে করতেই হবে। ঠাকুমা, তাহলে এখন আমরা কোহিনূরকে কোথায় খুঁজব? তাকে খোঁজা খুব জরুরি মেয়ে। বাইরে তার অনেক বিপদ। ঠিক আছে, আমি এখনই জঙ্গলের দিকে যাচ্ছি আর তাকে খুঁজে নিয়ে আসছি। মেয়ে, নিজের খেয়াল রেখো আর সময় মতো বাড়ি ফিরে আসো। ঠিক আছে ঠাকুমা, আপনি আমার চিন্তা করবেন না। আমি তাকে অবশ্যই খুঁজে নিয়ে আসব। রুবিনা তার বোন কোহিনূরকে খুঁজতে খুঁজতে জঙ্গলের দিকে যেতে থাকে। তখন তান্ত্রিকও একটি গাছের নিচে বসে তার নাটক শুরু করে দেয়। কোহিনূর, কোথায় আছো তুমি আমার বোন? কোহিনূর, কোহিনূর। রুবিনা কোহিনূরকে অনেক ডাকে, কিন্তু সে তাকে কোথাও খুঁজে পায় না। তখন রুবিনা তান্ত্রিককে একটি গাছের নিচে তপস্যা করতে দেখে। মনে হয় তিনি কোনো সাধু মহাত্মা। একটা কাজ করি, আমি ওনার কাছে গিয়েই জিজ্ঞেস করি। হয়তো তিনি আমার বোনকে এখানে আসতে যেতে দেখেছেন। রুবিনা বাবার কাছে যায় এবং জিজ্ঞেস করে, বাবা, আপনি কি এখানে কোনো মেয়েকে আসতে যেতে দেখেছেন? আমি সব জানি। তুমি নিজের বোনকে খুঁজছো, তাই না? যে নিজের ঠাকুমার ওপর রাগ করে কোথায় চলে গেছে। হ্যাঁ বাবা, কিন্তু আপনি এসব কি করে জানলেন? আমি সব জানি। বাবা, আপনি যদি সবকিছু জানেন তাহলে আমার একটা সাহায্য করুন না। আমাকে বলুন, আমার বোনকে আমি কিভাবে খুঁজে পাব? আমি ভালো করেই জানি তুমি খুব ভালো একজন চিত্রকর। তুমি সেই চিত্রকলার মাধ্যমে নিজের হারানো বোনকে খুঁজে পেতে পারো। কি বাবা, আপনি এসব কি বলছেন? সত্যি কি আমি আমার চিত্রকলার মাধ্যমে আমার হারানো বোনকে পেতে পারি? একদম। কিন্তু সে এখন তোমার কোনো কথা মানবে না। তোমাকে সেই কাজ করতে হবে যা আমি তোমাকে বলবো। যেমন যেমন আমি বলবো তোমাকে সেভাবেই করতে হবে। যদি তুমি তা করবে তাহলে তোমার বোন নিরাপদ থাকবে। ঠিক আছে বাবা, আপনি যেমন বলবেন আমি সেভাবেই করব। শুধু একবার আমার বোনকে আমার সাথে মিলিয়ে দিন। আমাকে বলুন কি করতে হবে। চলো আমার সাথে। তান্ত্রিক রুবিনাকে তার ঘরে নিয়ে যায়। সেখানে উজ্জ্বল, যে তান্ত্রিকের শিষ্য ছিল, সেও উপস্থিত ছিল। তান্ত্রিক তার শিষ্যকে বলে, যাও, আমার ঝোলার মধ্যে কিছু রং আছে, সেগুলো নিয়ে এসো। ঠিক আছে বাবা। উজ্জ্বল তান্ত্রিকের ঝোলায় রাখা কিছু পুরনো ও জাদুকরি রং নিয়ে আসে। তান্ত্রিক সেই জাদুকরি রং রুবিনাকে দেখিয়ে বলে, এই নাও, এই রং আর তোমার ব্রাশ দিয়ে তোমার বোনের একটা জীবন্ত ছবি আঁকো। রুবিনা তান্ত্রিকের কথা মতো ব্রাশ হাতে নেয় আর কোহিনূরের ছবি আঁকতে শুরু করে। কোহিনূরের জীবন ধীরে ধীরে সেই ছবিতে সন্নিবেশিত হতে থাকে। ঠিক তখনই কোহিনূরের শরীর ধীরে ধীরে মাটির মতো ঝরে পড়তে থাকে। আরে, এ কে? আমার সঙ্গে এসব কি হচ্ছে? আমার শরীর বালিমাটির মতো ঝরে পড়ছে কেন?
কিছুক্ষণের মধ্যে কোহিনূরের পুরো শরীর মাটি হয়ে মেঝেতে ঝরে যায়। আর যেই ছবিটি রুবিনা নিজের হাতে আঁকছিল সেই ছবির ভেতরেই কোহিনূর নিজেকে জীবন্ত খুঁজে পায়। আরে দিদি, তুমি এটা কি করছো? তুমি আমার কেমন চিত্র এঁকেছো? এটা কি অদ্ভুত রহস্য দিদি! আমি তো এই চিত্রে বন্দী হয়ে গেছি। কোহিনূর, তুমি চলে এসেছো। দিদি, আমাকে এই চিত্র থেকে মুক্ত করো। আমি এখানে খুব শ্বাসরোধ অনুভব করছি। বাবা, এসব কি হচ্ছে? আমার বোনের সঙ্গে এসব কি হচ্ছে? দয়া করে কিছু করুন। ওর কিছু হবে না, তুমি চিন্তা করো না। বাবা, আপনি কেমন কথা বলছেন? কোনো উপায় বলুন না। আমি কোহিনূরকে এই চিত্র থেকে কি করে বের করব? আমার বোনের জন্য খুব চিন্তা হচ্ছে। যদি তোমার আমার ওপর বিশ্বাস না হয় তাহলে যাও নিজের বোনকে খুঁজে নাও। না বাবা, এমন কথা নয়। আমাকে বলুন কি করতে হবে। আমি তোমার বোনকে চিরতরে সুরক্ষিত করে দিচ্ছি, আর তুমি আমার কাজে বাধা দিচ্ছ। ঠিক আছে বাবা, বলুন এখন আমাকে কি করতে হবে। কোহিনূরের ছবি শিকলে বেঁধে দাও। না দিদি, এমন করবে না। বাবা, এটা করা ঠিক হবে তো? তুমি চিন্তা করো না, কিছু হবে না। শুধু আমি যেমন বলছি তেমন করতে থাকো। রুবিনা কোহিনূরকে ছবির শিকলে বন্দি করে ফেলে, যাতে কোহিনূর জোর গলায় চিৎকার করে ওঠে। দিদি, তুমি এসব কি করছো? আমাকে এই শিকলে বন্দি করো না। আমি তোমার ছোট বোন। আমার খুব কষ্ট হচ্ছে। তান্ত্রিক মনে মনে ভাবে, বাস, আর একটু সময়, তারপর আমি অমর হয়ে যাব। আমি সব কিছু হাসিল করে নেব যা আমার চাই। বাবা, এখন আমাকে কি করতে হবে? কিছু না, আজকের জন্য আর কিছু না। তুমি এই ছবি ছেড়ে নিজের বাড়ি চলে যাও। কালকে তোমার বোন তোমার কাছে থাকবে। ঠিক আছে বাবা। না দিদি, আমাকে ছেড়ে যেও না। আমার খুব ভয় করছে। কোহিনূর ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। আরে বোন, তুমি কাঁদছো কেন? আমি তো তোমার জন্যই এসব করছি। দিদি, দয়া করে তুমি এখানেই থাকো। আমি তোমার কাছে অনুরোধ করছি, আমাকে ছেড়ে দূরে যেও না। ঠিক আছে, আমি তোমার থেকে দূরে যাব না। বাবা, আমি নিজের বাড়ি যেতে চাই না। আমি আমার বোনের চিত্রের কাছেই থাকতে চাই। রুবিনা তার বোন কোহিনূরের ছবির কাছেই থেকে যায় এবং তার সঙ্গে কথা বলতে থাকে। আর মাত্র কাল পর্যন্ত অপেক্ষা। তারপর আমি চিরকালের জন্য অমর হয়ে যাব। কালকে অমাবস্যা আমার সব স্বপ্ন পূরণ করবে। বাবা, আপনার মনে হয় না আপনি এসব অন্যায় করছেন? একটা মেয়েকে ছবির ভেতরে বন্দি করে যাই হোক আপনাকে কি বা মিলবে? তুই চুপ কর, তুই বোকা, তুই কিচ্ছু জানিস না। চিন্তা করিস না, একবার আমার উদ্দেশ্য পূর্ণ হয়ে যাক, তারপর আমি তোর জন্য কিছু ভাবব। এখন যা এখান থেকে, জঙ্গলে গিয়ে কিছু উপকরণ নিয়ে আয়। এত রাতে উপকরণ দিয়ে কি করবেন বাবা? তোর সব কথা জানা জরুরি নাকি? যা বলেছি তাই কর। আমি কিছুই বুঝতে পারছি না। আসলে বাবা কি করতে চাইছেন? কোথাও কিছু ভুল তো করে বসবেন না? আমাকে তাকে থামাতে হবে। একদিকে তান্ত্রিক ভাবনায় মগ্ন ছিল, আর অন্যদিকে কোহিনূর দিদি রুবিনাকে বলে, দিদি, এখন অনেক হয়েছে। এই শেষ লাইনটি টেনে আমাকে এখান থেকে মুক্তি করো। আমার খুব শ্বাসকষ্ট হচ্ছে। এখানে আমি আর বেশি সময় থাকতে পারবো না। ঠিক আছে বোন, তুমি যেমন বলবে আমি তেমন করব। যেমনই রুবিনা শেষ লাইন টানার জন্য ওঠে, তখন সে তার ব্রাশ খুঁজে পায় না। আরে, আমার ব্রাশ, আমার ছবি আঁকার ব্রাশ কোথায় গেল? রুবিনা চারদিকে তার ব্রাশের খোঁজ করে, কিন্তু সে কোথাও পায় না।
তখন সে বাইরে বেরিয়ে আসে এবং সেখানে উজ্জ্বলকে দেখতে পায়। শোনো, থামো থামো, এখানে থামো, আমার কথা শোনো। হ্যাঁ, বলো, কি বলছো? তুমি কি আমার ব্রাশ দেখেছো? আমি পাচ্ছি না। এখন তোমার ব্রাশ দিয়ে কি হবে? এখন তো তুমি তোমার বোনকে বন্দি করে ফেলেছো। এসব তুমি কি বলছো? আমি কেন আমার বোনকে বন্দি করব? সেটা তো বাবা আমাকে করতে বলেছিলেন। সে আমার বোন, আমি ওকে চিরতরে সুরক্ষিত রাখতে চাই, তাই আমি এসব করেছি। তুমি অনেক বড় ভুলের মধ্যে আছো। বাবা তোমার বোনকে সুরক্ষিত রাখছেন না, বরং ওকে বলি দিতে চান। তাই ওকে এই ছবিতে বন্দি করে রেখেছেন। উজ্জ্বলের কথা শুনে রুবিনা খুব কষ্ট পায় এবং তার বোনের জন্য চিন্তিত হয়ে পড়ে। কিন্তু বাবা এসব কেন করছেন? ওর সঙ্গে আমার বোনের কি শত্রুতা? সেটা তো আমি জানি না, তবে বহু বছর ধরে বাবা এই মেয়েটির খোঁজ করছিলেন। আজ সে মেয়েটিকে পেয়েছেন। কাল অমাবস্যার রাত, আর কালকের রাতে তিনি তোমার বোনকে বলি দিয়ে অমর হয়ে যাবেন। যাও, তুমি তোমার বোনকে সেই ছবি থেকে মুক্ত করে দাও। কিন্তু কি করে? আমি তো আমার ব্রাশ খুঁজেই পাচ্ছি না, না জানি কোথায় হারিয়ে গেল। হয়তো বাবাই সেই ব্রাশ লুকিয়ে রেখেছেন, যাতে তুমি তোমার বোনকে মুক্ত করতে না পারো। বাবা তোমার বোনের আত্মাকে ওই ছবির মাধ্যমে বন্দি করতে চান। না, আমি কখনোই এটা হতে দেব না। আমি আমার বোনকে এই তান্ত্রিকের হাত থেকে বাঁচিয়েই ছাড়ব। ঠিক আছে, আমি তোমার সঙ্গে আছি। তোমার এই সৎ কাজে আমি তোমার সাথ দেব। তুমি চিন্তা করো না। তবে বাবাকে মারা এত সহজ নয়। তবে আমরা কি করতে পারি? কি করে ওই বাবাকে শেষ করব? যদি সে তার উদ্দেশ্যে সফল হয়ে যায়, তাহলে সর্বনাশ হয়ে যাবে। আমাদের জলদি কিছু করতে হবে। তার আগে আমাকে তো আমার ব্রাশ খুঁজতে হবে, আর সেই ব্রাশ দিয়েই আমি আমার বোনকে মুক্তি করতে পারবো। ঠিক আছে, চলো আমার সঙ্গে। আমি তোমাকে বাবার কাছে নিয়ে যাই। রুবিনা ও উজ্জ্বল চুপি চুপি বাবার কাছে যায়, যেখানে বাবা তার সাধনায় মগ্ন ছিল। সেখানেই তার পাশে রুবিনার ব্রাশ রাখা ছিল। ওই দেখো তোমার ব্রাশ। ঠিক আছে, আমি সেটা এক্ষুনি নিয়ে আসছি। না, এমন ভুল করো না, নইলে আজই মারা যাবে। তান্ত্রিক বাবা খুব বিপজ্জনক। তবে তুমি আমাকে সাহায্য করো, আমার বোনকে এই তান্ত্রিকের হাত থেকে বাঁচাতে। তুমি চিন্তা করো না, আমিই সব করছি। একটা কাজ করো, কাল রাত পর্যন্ত আমরা অপেক্ষা করি। বাবা নিজেই কোহিনূরের শরীরকে ওই বন্দি চিত্র থেকে বাইরে বের করবেন। ঠিক আছে। ওঠো দিদি, ওঠো, আমাকে এই বন্দি থেকে মুক্তি করো। আমি খুব কষ্ট পাচ্ছি এখানে। আমাকে মুক্তি করো এই চিত্র থেকে। আমাকে ক্ষমা করে দাও বোন, আমার কারণেই তুমি এই সমস্যায় পড়েছ। কিন্তু আমি তোমাকে কথা দিচ্ছি, নিজের জীবন দিয়েও আমি তোমাকে বাঁচাবো। শুধু আজ রাত পর্যন্ত অপেক্ষা করো, তারপর তুমি এই তান্ত্রিকের হাত থেকে চিরতরে মুক্তি পেয়ে যাবে। বাবা বাইরে গেছেন, এখন আমাদের প্রস্তুতি সম্পূর্ণ করতে হবে। রাত হয়ে যায়। রুবিনা, এই নাও তোমার ব্রাশ। এখন শেষ কাজটি করো আর এই ছবিটি সম্পূর্ণ করো। যেমনই রুবিনা শেষ লাইন টানে, কোহিনূর ছবি থেকে বাইরে বেরিয়ে আসে। কোহিনূর, আমার বোন। রুবিনা কান্না করতে করতে কোহিনূরকে জড়িয়ে ধরে আর ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। এখন আর কান্না করে কোনো লাভ নেই। এটা কোহিনূরের শেষ রাত। উজ্জ্বল, এই মেয়েটিকে দড়ি দিয়ে বেঁধে দাও, যাতে এই আমার কাজে কোনো বাধা না দেয়। না, আমি এটা হতে দেব না। ছাড়ো, ছাড়ো আমাকে। তান্ত্রিক কোহিনূরকে নিয়ে জঙ্গলের দিকে চলে যায়। উজ্জ্বল রুবিনাকে হালকা দড়ি দিয়ে বেঁধে দেয়। তোমায় কি করতে হবে জানো তো? আমি যাচ্ছি, তুমি ওই তান্ত্রিকের ছবি আঁকো আর তাকে শিকলে বন্দি করে দিও। ঠিক আছে, আমি তাই করছি।
যখন তান্ত্রিক সম্পূর্ণরূপে নিজের সাধনায় মগ্ন ছিল তখন রুবিনা তার ছবি আঁকতে শুরু করে। যেমনই তান্ত্রিক কোহিনূরকে বলি দিতে যায় তেমনি রুবিনার ছবি আঁকা শেষ হয়ে যায় আর তান্ত্রিক চিত্রে বন্দী হয়ে যায়। আরে এ কি হলো? কিছুক্ষণের মধ্যে কোহিনূরও সেখানে এসে পৌঁছায়। তোকে তোর কৃতকর্মের শাস্তি পাওয়ার সময় এসে গেছে। তুই আমার মা বাবাকে হত্যা করেছিস, পরীকে হত্যা করেছিস। আজ তোর শেষ সময়। এখন তোকে কেউ বাঁচাতে পারবে না। দেখতে দেখতে তান্ত্রিকের মৃত্যু হয়ে যায়। ও দিদি। রুবিনা তার বোনকে জড়িয়ে ধরে এবং খুব কান্না করে। বোন, আমি আছি তো। আমি সব সময় তোমার পাশে থাকব। তুমি চিন্তা করো না। এখন চলো, তাড়াতাড়ি চলো। ঠাকুমা আমাদের জন্য অপেক্ষা করছেন। উজ্জ্বল, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আজ তোমার কারণেই আমি নিজের বোনকে ফিরে পেলাম। চলো, তুমিও আমাদের সঙ্গে চলো। রুবিনা, কোহিনূর এবং উজ্জ্বল তিনজন ঠাকুমার কাছে যায় এবং সব কথা ঠাকুমাকে খুলে বলে। আমাকে ক্ষমা করে দাও মেয়ে। আজ থেকে আমি আর তোমার সঙ্গে কখনো এমন ব্যবহার করব না। ঠাকুমা দুই নাতনিকে জড়িয়ে ধরে এবং তারা সবাই খুশি খুশি জীবনযাপন করে।